সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সপেরিমেন্টাল এমব্রায়োলজি বা পরীক্ষামূলক ভ্রূণবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে কন্ট্রোল অফ ফার্টিলাইজেশন বা নিষেক নিয়ন্ত্রণ। উদ্ভিদের মধ্যে কিভাবে নিষেক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়টি আমরা এখানে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার মধ্যে যে বিষয়গুলো থাকবে এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল এমব্রায়োলজি বা পরীক্ষামূলক ভ্রূণবিজ্ঞান কাকে বলে সেই বিষয়টা, বা এরা কি কি স্টাডি এরিয়া আছে এর মধ্যে সেই বিষয়টা আলোচনা করব। কন্ট্রোল অফ ফার্টিলাইজেশন বা নিষেক নিয়ন্ত্রণের বিষয়টা, এর মধ্যে ব্যারিয়ার্স অফ ফার্টিলাইজেশন, যে নিষেকের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো আমাদের আলোচনায় থাকবে। রিমুভাল অফ ব্যারিয়ার্স অফ ফার্টিলাইজেশন, অর্থাৎ নিষেকের মধ্যে যে প্রতিবন্ধকতা বা বাধাগুলা থাকে সেগুলা কিভাবে আমরা দূর করতে পারি, এটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। প্রথমে আমরা এক্সপেরিমেন্টাল এমব্রায়োলজি সম্পর্কে জানি। এটা হচ্ছে স্টাডি এন্ড রিসার্চ অন ডেভেলপমেন্ট অফ লিভিং অর্গানিজম অর এমব্রায়ো বাই কন্ট্রোলড ওয়ে, অর্থাৎ নিয়ন্ত্রিত পদ্ধতিতে কিভাবে একটি জীব, সজীব জীবের বা যাদের ভ্রূণ আছে তাদের ভ্রূণ কিভাবে বিকশিত হয় সে বিষয়টা অধ্যয়ন করা এবং সেটা নিয়ে গবেষণা করাটাকে আমরা এক্সপেরিমেন্টাল এমব্রায়োলজি বলে থাকি। এক্সপেরিমেন্টাল এমব্রায়োলজিতে যে বিষয়গুলো স্টাডি করা হয়ে থাকে সেগুলোর মধ্যে আজকের একটা আলোচ্য বিষয় হচ্ছে কন্ট্রোল অফ ফার্টিলাইজেশন বা নিষেক নিয়ন্ত্রণ। এছাড়া আরো কিছু টপিকস রয়েছে, যেমন এমব্রায়ো কালচার, ভ্রূণ কালচার বা ভ্রূণ আবাদ করা ল্যাবরেটরিতে, ইনডিউসড পার্থেনোজেনেসিস বা আবেশিত পদ্ধতিতে কিভাবে ল্যাবরেটরিতে পার্থেনোজেনেসিস করা যায়, ইনডিউসড পার্থেনোকার্পি, যে কিভাবে পার্থেনোকার্পি বা বীজহীন ফল সৃষ্টি করা যায় সে বিষয়টা, প্রোডাকশন অফ ইনভেন্টিভ এমব্রায়ো বা অস্থানিক ভ্রূণ উৎপাদনের পদ্ধতি। এগুলো হচ্ছে মোটামুটি আমাদের এক্সপেরিমেন্টাল এমব্রায়োলজির আলোচ্য বিষয়। আমরা আজকে একটা বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কন্ট্রোল অফ ফার্টিলাইজেশন। পরবর্তী যে টপিকস গুলো আছে, ভ্রূণ কালচার বা পার্থেনোজেনেসিস, পার্থেনোকার্পি বা ইনভেন্টিভ এমব্রায়োলজি বা এমব্রায়ো তৈরি করা, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। কন্ট্রোল অফ ফার্টিলাইজেশন যে বিষয়টা, এটা নিয়ে দীর্ঘদিন বিজ্ঞানীরা কাজ করেছেন, অনেক বিজ্ঞানী কাজ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন পি মাহেশ্বরী। 1950 সালে উনি কারণগুলা উল্লেখ করেছেন যে কন্ট্রোল অফ ফার্টিলাইজেশন বা নিষেক কিভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে বা বাধাগ্রস্ত হয়ে থাকে তার কারণগুলা। তার মধ্যে একটি কারণ হচ্ছে ডিসহারমোনি ইন টাইম অফ ফ্লাওয়ারিং অফ প্যারেন্টস, অর্থাৎ পিতৃ এবং মাতৃ পুষ্প যেটা থাকবে বা পিতৃ মাতৃ উদ্ভিদের যে ফুলগুলা থাকবে সেই ফুলগুলার মধ্যে যদি সমন্বয়হীনতা কাজ করে, অর্থাৎ পার্থক্য থাকে, এক একটা পুরুষ ফুল এক সময়, স্ত্রী ফুল আরেক সময় যদি ফুটে, তাহলে সেক্ষেত্রে নিষেক বাধাগ্রস্ত হতে পারে। ফেলিউর অফ পোলেন জার্মিনেশন অন দা স্টিগমা, অর্থাৎ স্টিগমার উপরে যে পোলেন গ্রেনগুলা পড়ে সেই পরাগরেণুগুলা দেখা যায় যে তারা পরাগ নালিকা তৈরি করতে ব্যর্থ হয় বা অঙ্কুরিত হতে ব্যর্থ হয়, সেটাকে আমরা ফেলিউর অফ পোলেন জার্মিনেশন অন দা স্টিগমা। স্টিগমা মানে হচ্ছে গর্ভমুণ্ড আর কি। সেই গর্ভমুণ্ড যেটা আছে সেই গর্ভমুণ্ডটা উপরে পরাগরেণু বিকশিত হতে বা অঙ্কুরিত হতে বাধাগ্রস্ত হয়ে থাকে। স্লো গ্রোথ অফ পোলেন টিউব, অর্থাৎ পোলেন টিউব যেটা থাকে বা পরাগ নালিকা, আমরা এখানে যে হলুদ যে অংশটা দেখতে পাচ্ছি সেটা এই গর্ভদণ্ডের ভিতর দিয়ে নিচে নামতে হবে। সেটার গ্রোথ বা বৃদ্ধি যদি খুবই স্লো হয় বা ধীরগতির হয় তাহলে সেক্ষেত্রেও নিষেক বাধাগ্রস্ত হতে পারে। বাস্টিং অর ডাইং অফ পোলেন টিউব ইন দ্য স্টাইল, অর্থাৎ গর্ভদণ্ডের মধ্যে যদি পোলেন পরাগ নালিকা যেটি থাকে বা পোলেন টিউব যেটি থাকে সেটি ফেটে যেতে পারে বা মারা যেতে পারে, সেটার ক্ষেত্রে সেটা হলেও নিষেক বাধাগ্রস্ত হবে। ইনএবিলিটি অফ স্পার্মস টু ইফেক্ট ফার্টিলাইজেশন, অর্থাৎ পুংগেমেট যেটি বা শুক্রাণু যেটিকে বলা হয় স্পার্ম শুক্রাণু বা পুংগেমেট, সেটা দেখা যায় যে ডিম্বাণুর সাথে মিলিত হতে ব্যর্থ হয়ে থাকে বা ব্যর্থ হয়, এটাকে আমরা ইনএবিলিটি অফ স্পার্মস বলে থাকি।
এগুলোর বাইরে অনেক কারণ থাকতে পারে, যেমন জেনেটিক বংশগতিক কারণ থাকতে পারে, পরিবেশগত কারণ থাকতে পারে, সেগুলোও এই নিষেক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে থাকে বা প্রভাবিত করে থাকে। আমরা মূলত যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেগুলাই মূলত ব্যারিয়ার্স অফ ফার্টিলাইজেশন বা নিষেকের প্রতিবন্ধকতা হিসাবে কাজ করে থাকে। তো সেই কারণগুলা আমরা এখানে আরো কয়েকটা বেশি কারণ বা একটু একই রকম ভাবে আলোচনা করতে পারি, যেমন ডিফারেন্ট ফ্লাওয়ারিং টাইম অর সিজন অফ টু প্যারেন্ট, অর্থাৎ পিতা এবং মাতা যে উদ্ভিদ আছে তাদের যে পিতৃ বা মাতৃফুল, সেই ফুলটা ভিন্ন সময়ে যদি বিকশিত হতে পারে বা ভিন্ন ঋতুতে বিকশিত হতে পারে, যে পুরুষ ফুল এক ঋতুতে বা এক সময় হবে, স্ত্রী ফুল আরেক সময় হবে, সেই কারণেও নিষেকটা বাধাগ্রস্ত হতে পারে। ডিস্টেন্ট পজিশন অফ টু প্যারেন্ট, যদি পিতা এবং মাতা দুইটা উদ্ভিদ যদি অনেক দূরে অবস্থান করে, সেক্ষেত্রে তাদের মধ্যে নিষেক হওয়ার সম্ভাবনা কমে যায়, অর্থাৎ তাদের মধ্যকার দূরত্ব ভৌগোলিক দূরত্ব হতে পারে বা তাদের মাঝখানে অন্য কোনো ব্যারিয়ার থাকতে পারে, যেমন বড় বড় বৃক্ষ থাকতে পারে বা পাহাড় পর্বত থাকতে পারে, নদী নালা থাকতে পারে, যে নদীর এক প্রান্তে একটা উদ্ভিদ, নদীর আরেক প্রান্তে আরেকটা উদ্ভিদ, সেই ক্ষেত্রে দেখা যাবে যে তাদের মধ্যে ব্যারিয়ার্স কাজ করে, নিষেকের বাধা কাজ করে। ডিফারেন্ট ম্যাচুরিং টাইম অর এমফেসিস অফ অ্যান্থার এন্ড স্টিগমা, অর্থাৎ পরাগধানী এবং গর্ভমুণ্ড যেটা আছে সেটা হয়তো পরিপক্ক হয় ভিন্ন সময়ে, বা যে ফুলটা ফুটে সেই ফুলটা হয়তো ভিন্ন সময়ে যদি ফুটে, তাহলে যে একটা ফুল সকাল বেলায় ফুটলো আর একটা ফুল বিকাল বেলায় ফুটলো, সেই ক্ষেত্রেও দেখা যায় যে তাদের নিষেক বাধাগ্রস্ত হতে পারে। শর্ট ডিউরেশন অফ পোলেন জার্মিনেশন, অর্থাৎ পরাগরেণুটা জার্মিনেট করার বা অঙ্কুরিত হওয়ার সময়টা খুব সংক্ষিপ্ত থাকে, অর্থাৎ এই অল্প সময়ের মধ্যে যদি সে কোনো গর্ভমুণ্ডের উপর পতিত হতে না পারে, তাহলে সে অঙ্কুরিত হতে ব্যর্থ হয়, সেরকম একটা বিষয়। আমরা এটা পেলাম যে ফুলটা আছে তার মধ্যে এটা দেখি যে তাদের এই পরাগরেণু অঙ্কুরিত হওয়ার জন্য মাত্র 30 মিনিট সময় থাকে অবশিষ্ট। এই সময়ের মধ্যে যদি সে কোনো গর্ভমুণ্ডের উপরে না পড়ে, তাহলে সে নিষেক করতে পারবে না। স্লো গ্রোথ অফ পোলেন টিউব, অর্থাৎ পোলেন টিউব বা পরাগ নালিকা, যেটা এখানে আমরা চিত্রের মধ্যে হলুদ যে অংশটা দেখতে পাচ্ছি, এই পরাগ নালিকাটা যদি খুব ধীরে ধীরে অগ্রসর হয় বা বৃদ্ধি পায়, সেক্ষেত্রেও নিষেক ব্যর্থ হতে পারে। লং ফিলামেন্ট এন্ড শর্ট স্টাইল, ফিলামেন্ট এবং স্টাইল যদি দৈর্ঘ্য প্রস্থে দুইটা ভিন্ন হয়, যে ফিলামেন্ট বা পুংদণ্ডটা অনেক লম্বা আর স্ত্রীর গর্ভদণ্ডটা অনেক খাটো, সেই ক্ষেত্রেও নিষেক ব্যর্থ হতে পারে। বাস্টিং অফ পোলেন টিউব ইন দা স্টাইল, অর্থাৎ গর্ভদণ্ডের মধ্যে পরাগ নালিকা যেটা আছে, সেই পরাগ নালিকাটা যদি ফেটে যায়, তাহলেও নিষেক নাও হতে পারে। সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটি, অর্থাৎ যেটা আমরা পুংগেমেট এবং ডিম্বাণু, তাদের মধ্যে দেখা যায় যে বংশগতিক ভাবে পার্থক্য থাকতে পারে বা জেনেটিক্যালি পার্থক্য থাকতে পারে, সেটাকে আমরা সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটি বলে থাকি। বা উপরের যে বিষয়গুলো আলোচনা করেছি সেটার ক্ষেত্রেও এই অসামঞ্জস্যতা বা যেটাকে বলা হয় ম্যাচিং না হওয়া, সেই বিষয়টা ঘটতে পারে। রিমুভাল অফ ব্যারিয়ার্স অফ ফার্টিলাইজেশন, অর্থাৎ নিষেকের যে বাধাগুলো আছে সেই বাধাগুলো আমরা কিভাবে দূর করতে পারি, সেগুলোর জন্য অনেক গবেষণা হয়েছে। তাদের মধ্যে একটা হচ্ছে কন্ট্রোল অফ ফটোপিরিয়ড। যদি দেখা যায় যে তাদের মধ্যে সময়ের পার্থক্য থাকে বা ঋতুর পার্থক্য থাকে, তাহলে সেটা আমরা ফটোপিরিয়ড, অর্থাৎ তাদের যে দিনের দৈর্ঘ্য বা রাতের দৈর্ঘ্য, সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এটা ল্যাবের মধ্যে করা যেতে পারে। আর্টিফিশিয়াল পলিনেশন, যে পলিনেশন পরাগায়নের সমস্যা যদি থাকে বিভিন্ন কারণে, যে একটা এলাকা যদি পোকামাকড় না থাকে, পোকা পতঙ্গ বাহিত যে পরাগায়ন আছে, সেটার ক্ষেত্রে সাধারণত ওই পতঙ্গটা ওই এলাকায় না থাকলে সেই ক্ষেত্রে আর্টিফিশিয়াল পলিনেশন খুব একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হতে পারে, যে আমরা এইভাবে ব্রাশের মধ্যে যদি পরাগরেণু নিয়ে এটা গর্ভমুণ্ডের উপরে যুক্ত করে দেই বা স্পর্শ করে দেই, সেই ক্ষেত্রে নিষেক হতে পারে। এটা আর্টিফিশিয়াল পলিনেশন পদ্ধতি বলা হয়ে থাকে। ইনক্রিজ অফ ভায়াবিলিটি অফ পোলেন, যে কিছু কিছু ক্ষেত্রে পোলেনের যে ভায়াবিলিটি বা সজীবতা, এটা খুব কম সময় যদি থাকে, সেটা আমরা বিভিন্ন ভাবে এই পোলেন বা পরাগরেণুর ভায়াবিলিটি বা সজীবতা
বৃদ্ধি করতে পারি এট লো টেম্পারেচার, অর্থাৎ কম তাপমাত্রা, এটা 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস, এবং লো হিউমিডিটি 30 থেকে 40% হিউমিডিটি মধ্যে রেখে আমরা এই পরাগরেণুর ভায়াবিলিটি বৃদ্ধি করতে পারি। রিজার্ভেশন অফ পোলেন ইন ডেসিকেটর এন্ড ভ্যাকুয়াম ফ্লাক্স ফর ভায়াবিলিটি, অর্থাৎ ভায়াবিলিটি বৃদ্ধি করার জন্য আমরা ডেসিকেটর বা ভ্যাকুয়াম ফ্লাক্স এই ধরনের নির্দিষ্ট পাত্রের মধ্যে পোলেন রেখে সেটাকে আমরা সংরক্ষণ করতে পারি এবং পরবর্তীকালে এটার সাহায্যে কৃত্রিম পরাগায়ন বা বিভিন্ন ধরনের পরাগায়ন করা সম্ভব হতে পারে। 5 নাম্বার বার্ড পলিনেশন, এটা একটা নির্দিষ্ট পদ্ধতি, প্লেসিং অফ পোলেন ইন ফিমেল ফ্লাওয়ার, অর্থাৎ স্ত্রী পুষ্পের যে অংশটা আছে সেই ক্ষেত্রে আমরা যদি তার মধ্যে পরাগরেণু স্থাপন করে দেই বা গর্ভমুণ্ডের সাথে যুক্ত করে দেই সেটাকে আমরা বার্ড পলিনেশন বলে থাকি। স্টাফ পলিনেশন যেটা আছে সেটা হচ্ছে যে কাট অফ স্টাইল, অর্থাৎ এখানে গর্ভ যেমন এটা অনেক গর্ভদণ্ডটা অনেক লম্বা, এটাকে যদি আমরা কেটে একটু ছোট করে দিতে পারি এবং তখন দেখা যায় যে এই যে অ্যান্থার গুলো আছে বা পরাগধানী গুলো আছে সেগুলোর কাছাকাছি গর্ভমুণ্ডটা চলে আসে, এটাকে আমরা স্টাফ পলিনেশন বলে থাকি। অর্থাৎ এখানে স্ত্রী যে গর্ভদণ্ডটা আছে সেটা কেটে ছোট করে দেওয়া বা খাটো করে দেওয়া এই পদ্ধতিটা ব্যবহার করা হয়ে থাকে। গ্রাফটিং অফ স্টাইল উইথ স্টিগমা, এটা হচ্ছে যে আমরা একটা ফুল থেকে গর্ভদণ্ড নিয়ে বা সেটা যদি স্টিগমা গর্ভমুণ্ড সহ নিয়ে এটাকে আরেকটা ফুলের মধ্যে যুক্ত করে দিতে পারি তখন সেটাকে আমরা গ্রাফটিং পদ্ধতি বলে থাকি। আর ইন্ট্রা ওভারিয়ান পলিনেশন, ডিরেক্ট এন্ট্রান্স অফ পোলেন ইনটু ওভারি, অর্থাৎ আমরা পরাগরেণুকে যদি সরাসরি গর্ভাশয়ের ভিতরে পুশ করে দিতে পারি বা প্রবেশ করে দিতে পারি সেটাকে আমরা ইন্ট্রা ওভারিয়ান পলিনেশন বলে থাকি। এটার মাধ্যমে খুব সহজেই দেখা যায় যে গর্ভাশয়ের ভিতরেই পরাগরেণুটা চলে গেল এবং সেখান থেকে পুংগেমেটটা স্ত্রী গেমেটের সাথে মিলিত হতে পারে। সর্বশেষ আমরা যে পদ্ধতিটা আলোচনা করব সেটা হচ্ছে কেমিক্যাল প্রসেস, এটা বিভিন্ন ধরনের কেমিক্যাল যেমন বোরিক অ্যাসিড, গ্রোথ হরমোন এগুলোর সাহায্যে আমরা সরাসরি রিসেট ঘটাতে পারি। একটা পদ্ধতি হচ্ছে টেস্ট টিউবের মধ্যে যদি আমরা পরাগরেণু এবং ডিম্বাণুকে আমরা একত্রিত করতে পারি সেক্ষেত্রে সরাসরি নিষেক তৈরি হতে পারে, জাইগোট তৈরি হতে পারে, এটাকে আমরা টেস্ট টিউব পলিনেশন বা ফার্টিলাইজেশন পদ্ধতি বলে থাকি। এবং তারপরে দেখা যায় যে সেখানে টিস্যু কালচারের মাধ্যমে সেই ভ্রূণ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করা যেতে পারে। এই 10টা পদ্ধতির সাহায্যে আমরা মূলত নিষেকের যে বাধাগুলো আছে সেই বাধাগুলা দূর করতে সক্ষম। এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি, আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। লাইক, কমেন্ট এন্ড শেয়ার, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।